দেশমাতা খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন অনেক অনেক কষ্টের বিনিময়ে, অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে থেকে 2-3 বার তো প্রায় মারা যাচ্ছিলেনই। বিদেশ থেকে চিকিৎসক আনে, চিকিৎসা করা হয়েছে। শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে, কি প্রকার, সেটা দেশমাতা খালেদার উপর দেখিয়েছেন। আমি শেষ পর্যন্ত ওনার সঙ্গে দেখা করেছি, নিজের দলের অস্তিত্বকে বিকিয়ে দিয়েও দেখা করে অনুরোধ করেছিলাম। ওনার সঙ্গে কথা বলেছিলাম লাস্ট 13ই জুলাই। বলেছিলাম যে আপনারা আর কত প্রতিশোধ নেবেন এবার, এখন দেখেন। কিন্তু উনি শুনলেন না। তো 1 মাসের মধ্যে এখন উনি শিকার হয়ে গেলেন প্রতিহিংসার, প্রতিশোধের। এখন উনার উপরে কত প্রতিশোধ, প্রতিহিংসা যাবে আল্লাহ জানে, সেটা আল্লাহ বলতে পারবেন। তবে আমার মনে হয় দেশমাতা খালেদা জিয়ার প্রতি অত্যাচার করা হয়েছে, যে অবিচার করা হয়েছে, ওনাকে যে নির্মম কষ্ট দিয়েছে, সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এবং এটা করা উচিত হয়নি, শেখ হাসিনার করা উচিত হয় নাই। উনি এই যে কাজটা করেছেন তার মাসুল ওনাকে দিতে হবে, এবং দিচ্ছেন এবং শুরু করেছেন। দেখেন, অপরাধ তো বেশি করা দরকার পড়ে না। মানুষ তো 1000 মার্ডার করলেও একবার ফাঁসি হবে, আর একটা মার্ডার করলেও একবার ফাঁসি হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে দেখেন উনি তো মাসাল্লাহ, আজকে যা দেখলাম এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন, অনেক ভালো স্বাস্থ্য, অনেক ভালো শরীর, অনেক ভালো। উনি আসতেছেন এবং বাংলাদেশে আসবেন। এসে উনি এই দেশের হাল তো ধরার চেষ্টা করবেনই, কারণ দেশটা যখন একটা বিপর্যয়ের মুখে আছে, আপনারা অনেকে সন্তুষ্ট না দেশ যেভাবে চলতেছে। কাজে সেখানে একটা রাজনৈতিক অস্তিত্ব তো টিকাইতে হবে। এখন দেশমাতা খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের রাজনীতির অস্তিত্ব তো চিন্তা করা যায় না। তার সবাই একযোগে নেমেছে বিরাজনীতিকরণ করার পিছনে, এবং বিরাজনীতিকরণের জন্য ছেলেদেরকে উস্কে দেওয়া হচ্ছে। একবারও ছেলেরা ভাবতেছে না যে আজকে যদি বিরাজনীতিকরণ করা হয় তাহলে এই ছেলেদের ভবিষ্যৎ কি, তারা কি করবে? তাহলে তাদেরকে তো বিসিএস যেতে হবে, সরকারি কর্মচারী হতে হবে, তাদেরকে গিয়ে আমলা হইতে হবে, বা বিভিন্ন বিদেশি কোম্পানিতে গিয়ে এনজিওতে চাকরি করতে হবে। তারা এনজিওতে চাকরি করে বা আপনাদের মধ্যে বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে, অড জব বলেন, এই জব বলেন, সেই বজ বলেন, আপনারা করে হোটেলে বেড়াগিরি করে আসা বাংলাদেশের হয়ে যান গা মন্ত্রী। তো এখন তো দুর্ভাগ্য, তখন আমাদের তো কিছু বলার নাই। ওখান থেকে তো যদিও আপনারা সবাই বিদেশে এসে হোটেলে বেয়ারাগিরি বা অর্জব করেন না জনাব আখতার, যেমন আপনি ভালো সবাই জানেন। মিলে, সবাই মিলে তো কথা না, একজন করলে সবাই করা হয়, সবাই করলে আবার একজন হয় না। ওখানে ধরেন কিনা সার্টিফিকেট নিয়ে অনেকে আসেন, আইসা পিএইচডি দেখান, অনেক কিছু দেখান। আমরা জানি না কোন কোন ইউনিভার্সিটিতে। কারণ আমি তো আমার নিজেদের ছেলে মেয়েদের পাঠিয়ে দেখেছি, লাখ লাখ টাকা পাঠিয়ে দেখেছি লিগাল বলতে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে। কই লেখাপড়া তো কমপ্লিট করতে পারি নাই। ভালো ভালো ইউনিভার্সিটিতে দেখছি তো কি কঠিন। আর এখন দেখতেছি যে সবাই তো পিএইচডি নিয়ে চলে আসতেছে। আর পিএইচডি ঢাকা শহরে দেওয়া শুরু হয়ে গেছে এখন। এখন তো পিএইচডিতে ফার্ম গেটে পাওয়া যায়, ফার্ম গেট থেকে পিএইচডি পাওয়া যায়। এখানে গড়ে উঠছে পিএইচডি দেওয়া, নীলক্ষেত থেকে পিএইচডি পাওয়া যায়। কারণ কপি পেস্ট করলেই তো হয়ে যায়। আর শিক্ষকরা তো এখন ওই খাতা দেখেন না, শের ধরে দেখেন। এখন দেখেন আঁকাঝুঁকা আছে কিনা খাতার মধ্যে, আঁকা ব্ল্যাঙ্ক না হলে হইলো, কালি ফরাইছে কিনা, তাহলে নম্বর দিয়ে দিচ্ছে। এই তো শিক্ষা ব্যবস্থা। কাজে সেখানে যে অত্যাচার অনাচার অবিচারগুলো উনি চালিয়ে গেছেন, এখন এখানে তো তাদের বিচারটা কে করবে? এই ছেলেগুলা কি করে এই রাজনীতিতে আসবে? এই বিরাজনীতি করার চক্করে তারা পড়ে গেছে। এই ছেলেগুলো তো একবারে, বিরাজনীতিকরণের চক্করটা আসলে কে চালাচ্ছেন? এটা চালাচ্ছেন বর্তমান সরকার। যারা চালাচ্ছেন, যেই যে ষড়যন্ত্রকারীরা সফল হয়েছেন তারা চালাচ্ছেন। তারাই তো 1-2-3- এগুলা ফর্মুলা নিয়ে আসছেন। এই বিরাজনীকরণ করার পিছনে এই ছেলেদেরকে উস্কে দেওয়া হয়েছিল। আজকে ছেলেগুলা ভবিষ্যৎ কি, তারা কি করবে, তারা কিভাবে রাজনীতিতে আসবে, তারা দেশ শাসনে কিভাবে আসবে? এই পরিবর্তনটা হতে হবে, আজ হোক কাল হোক, পরিবর্তন তো হবেই। আমার ডক্টর ইউনূস তো আর চিরঞ্জীব না। উনাকে তো আমরা 2 দিন আগে ওর পরে হারাবই। উনি আজীবন থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আজীবনও তো একটা সীমা আছে, এটারও তো একটা সীমারেখা আছে। তো কাজে তারপরে কে আসবে? তারপরে কি যে কেউ বসে পড়তে পারবে চেয়ারে? এত সহজ, এতই সোজা? জি, সবাই আজকে এই এই বিনা বাক্যটা ব্যাকরণে। স্পষ্ট হলাম যে বিরাজনীতিকরণের চেষ্টা করছে বর্তমান সরকারের মধ্যে থেকে চেষ্টা করেন। আমরা বহুবার বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকেও শুনেছি বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, মাইনাস করার চেষ্টা হচ্ছে। 1/11-এর কথা মনে পড়ে, এই প্রসঙ্গগুলো শুনেছি, এটি স্পষ্ট হচ্ছে। আপনি বলছিলেন খালেদা জিয়া বেগম, মানে বেগম খালেদা জিয়া দেশে ফেরার প্রসঙ্গটা নিয়ে শুরু করছিলেন। তার ফেরায় রাজনীতিতে কি পরিবর্তন হবে, বিএনপিতে কি পরিবর্তন হবে? আপনি আসলে বিএনপির একদম ভেতরের মানুষ, আবার বাহিরেরও মানুষ, বিএনপির শুভাকাঙ্ক্ষী আবার সমালোচকও। সেই অর্থে আপনার কাছ থেকে হয়তো একটা পরিষ্কার চিত্র পাবো। বিএনপির শুভাকাঙ্ক্ষী, কিন্তু বিএনপির ভিতরে মানুষ না। এখন তো বিএনপি না, আমি তো অস্তিত্বই নাই বিএনপিতে। দীর্ঘদিন বিএনপির বিএনপি ভিতরের মানুষ ছিলেন, এমপি আছি হয়েছেন। ঠিক আছে, আমার মন মানসিকতার মধ্যে বিএনপি। দেশমাতা খালেদা জিয়া কালকে 10টা, 10:30, 11টার মধ্যে বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হয়ে যাবে, একদম আমূল পরিবর্তন হয়ে যাবে।
পুরা জিনিসটা রাজনীতিকরণ হয়ে যাবে। আর অরাজনৈতিক ব্যক্তিদের কালকে 10টা-11টার পর থেকে দেখবেন তাদের বক্তব্য আর আসবে না। উনি কালকে থেকেই সমস্ত মিডিয়াতে উনি থাকবেন মেজর ইস্যু। সবার আর আর কারো বক্তব্য কাল থেকে আসবে না। উনি দেখেন লন্ডন থেকে এয়ারপোর্টে উঠতেছেন, এই খবর কিন্তু বাংলাদেশের মানুষকে সন্ধ্যা থেকে দেখানো শুরু হয়ে গেছে। আজকে টেলিভিশনে কিন্তু স্ক্রিন কভার করে ফেলেছেন দেশমাতা খালেদা জিয়া। কালকে যখন নামবেন ঢাকা শহরে একটা মানে জনগণের ঢল নামবে, সারা রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আপনি দেখেন সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মানে যে বিরাজনীতিকরণ করা যে প্রচেষ্টা শুরু হয়েছিল, আগামীকাল থেকে ইনশাল্লাহ এর পাল্টা জবাব দেওয়া শুরু হবে। এই দেশ থেকে রাজনীতিকরণকে বিরাজনীতিকরণ করা যাবে না। এটাই দেশমাতা খালেদা জিয়া কালকে বাংলাদেশের মাটিতে নামার সঙ্গে সঙ্গে এই দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। ওরা কিছু বলতে হবে না। উনি ঘরে গিয়ে বসে থাকতেন, উনি ঘরে গিয়ে বসে থাকলেও আমি বলছি, উনি ঘরে গিয়ে বসে থাকলেও প্রতিটা লোককে এখন কথা বলতে হবে দেশমাতা খালেদা জিয়া কি বলছেন। উনার অনুমতি না নিয়ে, উনার ক্লিয়ারেন্স না নিয়ে, উনার অঙ্গুল হিলন না নিয়ে কেউ কালকে থেকে কথা বলতে পারবে না। বিএনপির থেকেও কথা বলার প্রশ্নই ওঠে না এখন এক জায়গায়। কারণ একদিন উনি ছিলেন শারীরিকভাবে অসুস্থ, ফলে উনাকে করা হয়নি। কিন্তু কালকে থেকে যদি উনি আসবেন তখন তো শারীরিকভাবে সুস্থ হয়ে উনি আসতেছেন। কাজে উনি রাজনীতিতে মতামত দেন বা না দেন, উনি যদি মৌনতা অবলম্বন করেন, তারপরেও সকল রাজনীতি কালকে থেকে হবে, চক্রায়িত হবে উনাকে ঘিরে, উনার মাধ্যমে। কাজে বিরাজনীতিকরণ করার চ্যালেঞ্জ কালকে থেকে শুরু হয়ে যাবে, আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত। আপনি বলছেন যে তার অঙ্গুলি হিলন ছাড়া কিছু হবে না, তাহলে কি বিএনপির নেতৃত্ব এবার বেগম জিয়ার হাতে আসছে? মানে এই একটা বিষয় অনেক আলোচনা, তারেক রহমান নাকি বেগম জিয়া, কে আসলে বিএনপির নেতৃত্বে? এখন কি বিএনপির নেতৃত্ব এক জায়গায় যাবে নাকি কি হবে আসলে নেতৃত্বের জায়গা? বিএনপির নেতৃত্ব এক জায়গায় ছিল। দেশমাতা খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি তারেক রহমানকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং তিনি চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে গিয়েছিলেন এবং ছেলে সবকিছু বলে আসতেছে। এখন স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক দেখাবে যে দেশমাতা খালেদা জিয়া ঢাকা শহরে ভালো আছে আর আমরা লন্ডনে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করছি খবর কি। এটা একটা অস্বাভাবিক থাকবে, দেখতেও বিতর্কিত হবে। এখানে দেশমাতা খালেদা জিয়া না হলে তাহলে কালকে এসে পদত্যাগ করতে হবে বা পদ ছেড়ে দিতে হবে বা বলতে পারবেন না। কাজে এখন যেটা হয়েছে, এতদিন আমরা হয়তো তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা পাইতাম, এখনো তাই পাবো, তারেক রহমান সাহেব দিবে, কিন্তু সেটা ওনাকে আর এখন লন্ডন থেকে বলতে হবে না। উনি তখন বলবে দেশমাতা খালেদা জিয়ার নির্দেশে উনি বলছেন। কাজে এখানে জিনিসটা যেটা চলে আসবে, অর্থাৎ খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে চলে আসবেন। উনি 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 এখন পুরো জিনিসটাকে ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং যে যেখান থেকে কথা বলো, তারেক রহমান সাহেবও যে কথা বলো, সেই কথাগুলো দেশমাতা খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটাই কাল থেকে প্রচারিত হবে। আমি এই কথাটাই বলছি। একটা বিষয় মনে পড়লো আমার, এটা একটা সময় এই বিষয়ে আলোচনা হতো যে বিএনপিতে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে আম্মা গ্রুপ, একটা হচ্ছে ভাইয়া গ্রুপ, এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো। এমন অভিযোগ বিএনপি নেতাকর্মীরা সবসময় বলতো যে এটা আওয়ামী লীগের প্রচারণা। কিন্তু আপনার কাছ থেকে একটু জানতে চাই, আসলে কি এরকম কোনো বিষয় আছে নেতৃত্বের জায়গায় যে বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন, এরকম দ্বন্দ্বিক অবস্থান কি একটা অবস্থান কি আছে বিএনপিতে, নাকি এটা আসলে সঠিক? এটা তো সকল রাজনৈতিক দলগুলোতেই নেতা ভিত্তিক রাজনৈতিক দল। প্রতিটা রাজনৈতিক দলের পিছনে কতগুলো নেতা থাকেন। সব নেতার পিছনে সবাই থাকেন না, এক নেতার পিছনে সবাই থাকেন না। কোনো রাজনৈতিক দল এরকম হয় না। সবসময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই। রাজনৈতিক নেতা বলেন, কর্মী বলেন, সবাই কিন্তু আমরা এক একজনের পিছনে কাফেলার পিছনে দাঁড়াই। কিন্তু শীর্ষ নেতৃত্ব একজনই থাকেন, যেমন ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা। না, শীর্ষ নেতৃত্ব একজন থাকে না। শীর্ষ নেতৃত্ব ঘিরে আবার নেতৃত্ব বলে থাকে। কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব বলতে একজন থাকে না, শীর্ষ নেতৃত্বেরও চারপাশে বলয় থাকে। কারণ একজন সবকিছুর পক্ষে দেখা সম্ভব না, জানা সম্ভব না। এখন এই যারা বলয়টা তৈরি করে, সেই বলয়ের সঙ্গে বিভিন্ন লোক থাকে। কারো প্রভাব বেশি থাকে, কারো প্রভাব কম থাকে। যাদের প্রভাব বেশি থাকে তারা দৃশ্যমান হয়, তারা সামনে থাকে। যাদের প্রভাব কম থাকে তারা ম্রিয়মান থাকে, তারা চুপ থাকে, তারা অপেক্ষা করে। কাজে এটা যে কোনো বিষয়ে নেগেটিভ পজিটিভ থাকতেই হবে। একটি ধারা কখনো প্রবাহিত হবে না। কোনো কিছু ফ্লো করতে হলে, কোনো কিছু সামনে আগাইতে হলে আপনি নেগেটিভ এবং পজিটিভ ফ্লো থাকবে, তাহলে কোনো লোড দিলে পরে সেখানে জিনিসটা যাবে। দুটো ধারার অস্তিত্ব আছে, কিন্তু এটা একটু শুনি, আপনি একটু বলছিলেন, তারপরেও শুনি যে তাহলে সামনে যদি আমি জিজ্ঞাসা করি, সামনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে, পরিসংখ্যানও তেমনটা বলে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে ধারণা বা বিএনপি নেতা কর্মীরা? কিন্তু কোনো বিতর্ক কিছু নাই, দেশের মধ্যে খালেদা জিয়া হবে।
এবং উনিও হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করা কিছু নাই, এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না, ইট ইজ নট দ্য চাণক্য পলিটিক্স না, এটা সক্রেটিক্স লাগবে না, এটার জন্য আমাদেরকে যেতে হবে না সেই রোমে এই রাজনীতি কি হবে, অঙ্কটা খুবই পরিষ্কার। এবং এটা হতে দিবে না বলে আজকে বিরাজনীতিকরণ করা হচ্ছে, বিএনপিকে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের এই সরকার উঠে পড়ে লেগেছে যে কোনো অবস্থাতেই যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এটা শুধু দৃশ্যমান না, এটা স্পষ্ট এবং দিবারাত আলোকের মধ্যে স্পষ্ট। আর প্রধানমন্ত্রী কি হবেন, রাষ্ট্রপতি কি হবেন, এগুলো কোনো বিষয় না, এগুলো তো পরিষ্কার, এগুলো না ভাবার কি আছে। বিএনপিতে দেশমাতা খালেদা জিয়া যাকে প্রেসিডেন্ট বানাবেন তিনি প্রেসিডেন্ট হবেন, দেশমাতা খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। কাজে এইটার মধ্যে তো অন্য কোনো রকেট সায়েন্স নাই বা সক্রেটিসের পলিটিক্স নাই, আপনার কাছ থেকে এটা মাথায় এরিস্টটলের কিছু নাই। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি বা এরকম কিছু, তাহলে ভারসাম্যটাই বা কোথায় থাকবে? যেটির এরকম কিছু কিসের ভারসাম্য? ভারসাম্যটা কিসের? ক্ষমতার ভারসাম্য। কার সঙ্গে ভারসাম্য? মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য, সংস্কার কমিশনের প্রস্তাব। ভারসাম্যটা কি? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য কি? ওরা কি দুই ভাই, সৎ ভাই? রাষ্ট্রের তো সমন্বয় এখানেই, ভারসাম্যটা কি আবার? রাষ্ট্রপতি থাকবে দেশের, উনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে, প্রধানমন্ত্রী যদি ভুল কিছু করে উনি ছেড়ে দেখবেন। ভারসাম্যটা কি? করিমুদ্দি সলিমুদ্দি রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নাই, যার এখানে মাস্টারি করে বেড়ায়, এনজিওগিরি করে বেড়ায়, চাকরি করে বেড়ায়, সে রাষ্ট্রপতি তার কথা শুনতে হবে আর প্রধানমন্ত্রীর কথা শুনবে না। একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, কেন ভার নাই? তাছাড়া তো আবার স্বৈরাচারী হয়ে ওঠেন, মানে আমাদের স্বৈরাচারী তো কেউ কিছু হয় না। আমি যদি আমাকে মানি, আমি যখন আমার বউ স্বৈরাচারী হয়ে যায়, যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবা কি দিবা না, কিন্তু আমি যদি গিয়ে ভাত খেয়ে ফেলাই আমার হাড়ি থেকে, আমার বউ স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই। এই স্বৈরাচারী তো আমরাই হতে দেবো, আমরা স্বৈরাচারীকে পছন্দ করি। এখন কি চলছে? এখন স্বৈরাচার চলছে না, এখন স্বৈরাচারের বাইরে কি আছে? এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে, এখন কি দুই ব্যক্তি শাসন চলতেছে? এখন কি কোনো পরিষদ আছে যে পরিষদ দেশ চালাচ্ছে? এখন তো এক ব্যক্তি চালাচ্ছে, উনি যা বলতেছেন বাকি সবাই হ্যাঁ হ্যাঁ জো 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 বলতেছে। এখন কি হচ্ছে? এখন তো স্বৈরাচারই চলতেছে, এখনো তো একই হচ্ছে। এখন ফ্যাসিস্ট কি ছিল? আগে শেখ হাসিনা তার ছেলের কথা শুনতো, তার বোনের কথা শুনতো, তার ভাই বউয়ের কথা শুনতো। আর এখন তিনি আছেন, তিনি কলেজের ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন, ওই কলিমুদ্দির কথা শুনেন, ওই ছাত্রের কথা শুনেন। ওনার কি কোনো পরিষদ আছে? ওনার কি জনগণের কোনো প্রতিনিধি আছে যাদের মাধ্যমে উনি শুনবেন? উনি তো একার দেশ চালাচ্ছেন, উনিও তো স্বৈরশাসনই চালাচ্ছেন। এখন সেটা মেনে নিচ্ছি আমরা, এই জন্য উনি হয়ে গেছেন এখন আমাদের ভালো শাসক। আর যদি কেউ মানে না নেয় এখনই ফাঁসি লটকাবেন। আমি যদি এখন বলি ওনাকে মানি না, আমি 24 ঘন্টার মধ্যে আমাকে ফাঁসি লটকাই দিবেন, জেলে ঢুকাই দিবেন, মামলা দিয়ে দিবেন, আর না হলে মব জাস্টিস ফেলাই দিবেন। ফলে মানি, কিন্তু হচ্ছে তো চলতেছে স্বৈরশাসন, চলতেছে এক ব্যক্তির শাসন। উনি যেটা ভালো মনে করছেন তাই করতেছেন, উনি যাকে যেটা বলে তাই বলতেছেন। এখানে অন্য কারো শাসন তো নাই। আর বাকি সব লুটে পুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে লুটে পুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে, চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, অফিসের চাকরি বলেন, পোস্টিং বলেন, যে যেখান দিয়ে পারতেছে, পত্রিকা বলেন। পাচ্ছে আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, এই যে যেখানের মধ্যে আবার বিএনপির নামটা বেশি করে আসছে, যে বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামটা একদম প্রথমে আসে, তারপরে আরো অনেক নাম আসছে। আমি একটু শেষ করি প্রশ্নটা আমার এখানে। কারণ এখন মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে, পক্ষ নিয়েছে বলে স্বৈরাচারের বিপক্ষে হলো বিএনপি, ফলে তারা বিএনপির কথা বেশি বলবে। আপনি দেখেন না মিডিয়াতে যারা বিএনপির, যদি আওয়ামী লীগের বদনাম যদি একটা বলে, বিএনপি বলে 10টা। এখন পর্যন্ত কোনো পত্রিকায় আওয়ামী লীগের নেতাদের কে কোথায় আছে, জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে আছেন, কে কি করতেছে না করতেছে, ঢাকা পর্যায়ে আছেন, সরকারি কর্মকর্তা পর্যায়ে আছেন, আওয়ামী লীগের সাবেকরা কে কোথায় আছেন, এই নিয়ে কেউ কোনো রিপোর্টিং করেন। তুলে ধরে তারা কে কি করছেন, কে কি বিলাসী জীবনযাপন করছেন কোথায়, এরকম অনেক প্রতিবেদন হচ্ছে। কিন্তু মেজর আখতারুজ্জামান, আপনি যদি খেয়াল করেন, প্রথম আলো একটা মেইন মিডিয়া দেখেন, হ্যাঁ প্রথম আলো রিপোর্ট বলছি যে বিলাসী জীবন আওয়ামী লীগ নেতাদের, কে লন্ডনে আছেন, কে আমেরিকায় আছেন, ভারতে আছেন, এই খবর প্রচারিত হচ্ছে। লন্ডন আমেরিকা সবাই চলে গেছে, এমন সবাই চলে গেছে। কাজে এখানে তো উচিত, মিডিয়ার তো উচিত, সরকার কেন ব্যর্থ হচ্ছে বিএনপি চাঁদা তুলতে, আমি চাঁদাবাজি করতেছি এটাকে রোধ করতে পারছে না কেন সরকার, সেটা সরকার জবাব দিবে। বিএনপি চাঁদাবাজি করতেছে, এইটা দোষ, চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না সরকার, এটা সরকারের দোষ না? নিশ্চয়ই সরকারের দোষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ কেন পারে না? আইনমন্ত্রী বলতে পারেন জনগণ ইউনিশ সরকারকে আরো 5 বছর জন্য চায়, উনি এত চাওয়ার খবর রাখেন,
উনি এই খবরটা রাখেন না কে চাঁদাবাজি করতেছে? উনি কেন ধরেন না? উনি এখন পর্যন্ত কেন ধরেন না আমাদেরকে? আমি যদি অপরাধ করে আমাকে ধরবেন, কিন্তু সেটা পারতেছেন না। কেন এই ধরেন যে না আপনি একটু ব্যালেন্স বলেন তো, আপনার আপনার পর্যবেক্ষণ কি বলে কেন আসলে ধরেন না? না ধরার তো একটি মাত্র কারণ, ওনার এফিসিয়েন্ট না, দে আর ইনএফিসিয়েন্ট। ইনএফিসিয়েন্ট হয়ে গেছে তো আপনি সত্যিকার সঠিক কাজটা আশা করতে পারেন না। একজন ইনএফিসিয়েন্ট লোক জানে না তার কাজটা কি করা উচিত কি করা দরকার। সো ইনএফিসিয়েন্ট সরকার, একমাত্র এফিসিয়েন্ট হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেব। ইনি আসেন বলে দেশটা এখন টিকে আছে, উনি চালাচ্ছেন বলে দেশটা এখন চলতেছে। যেখানে ব্যক্তি বিষয়, সমষ্টি কোনো বিষয় না। আসি একটু, আপনি বলছিলেন যে কেন তারেক রহমান ফিরছেন না সেটি খবর হতে পারে, একটু আপনারা পর্যবেক্ষণ জানি। তারেক রহমান যখন আওয়ামী লীগের সময় ছিল, বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা যখন করতাম যে তারেক রহমান কেন ফিরছেন না, তারেক রহমান অসুস্থ হয়ে বিদেশে গেছেন, তিনি সুস্থ হলে দেশে ফিরবেন, এরকম একটা বক্তব্য ছিল। 5ই আগস্টের পরে শুনলাম মহাসচিব পর্যন্ত বলেছেন সমস্ত মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন। মামলা শেষ হলো, তারপরে প্রশ্ন করতাম তারেক রহমান কেন ফিরছেন না, তার মা আছেন সেখানে, মা আছে, তাকে রেখে কিভাবে তারেক রহমান চলে আসবেন, সেটা সম্ভব না, ফলে তারেক রহমান ফিরছেন না। এখন তার মাও চলে আসছেন, এখন কেন তারেক রহমান ফিরছেন না? এই প্রশ্নটা করা হলে বলা হচ্ছে যে নিরাপত্তার সংকট আছে এখনো দেশে, সঠিক মনে করলেই তিনি দেশে ফিরে আসবেন। আপনার কি পর্যবেক্ষণ, আসলে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? আসলে নিরাপত্তার সংকট এখনো তারেক রহমানের জন্য দেশে? এই প্রশ্ন তো আমাকে আগে করেন নাই, আপনি আমাকে তো কোনোদিন করেন নাই। আর আপনি যাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এগুলোর সঙ্গে আমি তো একমত না। আমি এগুলো বিএনপির কিন্তু আমি কথা বলছি, বিএনপির বেশিরভাগ নেতাই কে একই কে কথা। বলছে, কে কি বলছে আমি একমত না। ওদের কারো বক্তব্যের সঙ্গে তো আমি একমত না। জি, আপনার মত। এরা যার খুশি মন মতো বক্তব্য দিছে তার নিজের আখে গোছানোর জন্য, তার চিন্তা ভাবনা করার জন্য। সে বক্তব্য দেওয়ার মতো কেউ না, বা দেওয়ার তার কিছু নাই। আর আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। আমি তো আমার দলের অবস্থান পড়ি না। তারেক রহমান সাহেব কেন আসতেছেন আমি বলতে পারবো না। উনি না আসার কোনো কারণ একমাত্র উনি ছাড়া কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। তো আমাকে যেহেতু প্রশ্ন করছেন, এখন আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। এবং আমার ব্যক্তিগত মতামত খুবই স্পষ্ট। তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, কারণ এই ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকার অবৈধ হয়ে যাবে। উনি বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের অস্তিত্বের স্বার্থে দেশে আসতেছেন না। কারণ তারেক রহমান এখানে এসে ওই রাজনীতির মাঠে ঘুরে বেড়াবেন না। উনি এই 15 বছর সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। ওই অন্য কাউকে আইসা ওই ফুটবল খেলার মাঠ থেকে নিয়ে আইসা ওই গণভবনে বসায় দেওয়ার জন্য না, বঙ্গভবনে বসায় দেওয়ার জন্য না। কাজে তারেক রহমান আসবে, এবং আসবে তখনই যখন উনি মনে করবে যে দেশ এবং জাতির স্বার্থে ক্ষমতা ওনার নেওয়া উচিত। এবং সেই জন্য উনি বারবার বলছে নির্বাচন দেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তখন উনি চিন্তা করে দেখবেন যে তাদের সঙ্গে এসে মিলবেন। এবং সেখানে যদি আসার পথ তো খুব পরিষ্কার। আপনি বলছেন যে নির্বাচন দিলে বিএনপি জয়লাভ করবে, আপনারা বলেছেন। যদি আমরা মনে করি বিএনপি জয়লাভ করলেও কেউ করতে দিবে না, অতীতে জয়লাভ করেছে 2বার, জয়লাভ করতে দেয় নাই। 88 সনের নির্বাচনে, 2008 সনের নির্বাচনেও বিএনপিকে জয়লাভ করতে দেওয়া হয় নাই, তখনও আমরা দেখেছি জয়লাভ করতে দেওয়া হয় নাই। এখনো আগামীতেও নির্বাচন হইলে সুষ্ঠু বলেন, যে কুষ্ঠে বলেন, কোনো অবস্থাতেই বিএনপিকে জয়লাভ করতে দিবে না। জয়লাভ করতে না দিয়ে আবার দেশে কেউ সৃষ্টি করবে। তাহলে বিএনপি ছাড়া আছে কি জয়লাভ করার জন্য? না, দিবে না তো। তাহলে কে, আসলে কাউকে না কাউকে দিতে হবে, যদি দেওয়ারই প্রশ্ন এই যে এরা থাকবে দেশের শান্তি শৃঙ্খলার রক্ষা করার স্বার্থে জনগণের ঐক্যমত্য, ঐক্যমত্য ঘুরে বেড়াচ্ছে। তার মানে নির্বাচন দেবে না, এটা মনে হচ্ছে, কারণ নির্বাচন দিলে তো একটা দলকে দেখেন। সবচেয়ে মজার জিনিস দেখেন, ঐক্যমত্য করেছেন একটা কমিটি, যারা কারোর সঙ্গে একমত না, ওনারা ঐক্যমত্য করছেন। ওনারা কারোর সঙ্গে একমত না, সবাই এসে বলতেছে আমি তোমার সঙ্গে একমত না, তারপর ওরা ঐক্যমত্য করতেছেন। তো উনি কারোর সঙ্গে একমত না, তো ওনার সঙ্গে একমত কি হবে? কাজে এখানে যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনী সরকার না আসবে ততক্ষণ তো তারেক রহমান সাহেবের আসার সুযোগ নাই। কারণ উনি তো স্বৈরাচার হয়ে বা জবরদখল করে ক্ষমতায় আসবেন না। উনি আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর সুষ্ঠু নির্বাচন হলে এই বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, দেওয়ার সুযোগ তার পক্ষে নাই, এবং সে নির্বাচন দিবেও না। কাজে তার পক্ষে নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব না, ফলে শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন হবে না। ফলে তারেক রহমান সাহেবের পক্ষে অপেক্ষা করা ছাড়া এখন কোনো উপায় নাই। কিন্তু আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে আন্দোলনে নামবে, এরকম প্রসঙ্গ এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন রাজপথে নামার কথা। সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বহু নেতাই আসলে এরকমটা বলেছেন। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে, বিএনপির খেলা এখনো দেখেন নাই, এরকম কথা শুনেছি। রাজপথে নামার হুঁশিয়ারি ছিল বারবার। সেখানে
রোডম্যাপের দাবিতে গেলেন, ডক্টর ইউনূসের সাথে বৈঠক হলো, অসন্তুষ্টি প্রকাশ করলেন, তারপরে আবার বলে ফেললেন যে আন্দোলনের কোনো প্রয়োজন নাই এই সরকারের বিরুদ্ধে। এতদিন যেখানে আন্দোলনের হুমকি ছিল, পরে বলছেন আন্দোলনের প্রয়োজন নাই। এই ধৈর্য ধরার কৌশলী কি মানে এটারই কি বহিঃপ্রকাশ, নাকি আর কোনো কৌশল বলে আছে বলে আপনি দেখতে পান? আমার তো মনে হয় যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি তার মনোভাব প্রকাশ করেছে। বিএনপি বলেছে আমরা হ্যাপি না, বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই, বিএনপি না দিলে আমরা এই কর বলেছে। তারপরে বিএনপি সন্তুষ্টির জন্য তারা কিছু বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে প্রথমে বলেছে ডিসেম্বরে নির্বাচন দিবে, তারপরে বলছে যে ডিসেম্বরের মধ্যে দিতে না পারলে জুনের মধ্যে নির্বাচন দিবে। এখন বিএনপিকে তো জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটাই ধৈর্য। কারণ বিএনপি একদিন আগেও যদি বলেন তাহলে তো বলবে যে তুমি ধৈর্য ধারণ করো নাই কেন। কাজে বিএনপি 15 বছর ধৈর্য ধারণ করতে পারছে, আর এখন না পারা কি আছে। আর এমনি তো দেশটা তো চলছে আপোষে, সবাই তো কেউ না কেউ ভাগ পাচ্ছে, এইভাবে হোক ওইভাবে হোক যেভাবে হোক। দেশটা তো এখন চলেছে ওই যে বারোয়ারি ভাগে, যার যেখান দিয়ে পারতেছে ভাগ খাচ্ছে, যে যেখান দিয়ে নিতে পারতেছে। এই দেশটা তো হইলুটের দেশ হয়ে গেছে এখন। এখন যে যেখান দিয়ে পারতেছে, কোনো নিয়ম নীতি আছে বলে আমি জানি না, কোনো আইনের শাসন আছে কিনা জানি না। এখানে চিফ জাস্টিসও আজকাল বলে যে তার বক্তব্যে কোনো গুরুত্ব নাই। উনি কতবার বলেছেন একটা সচিবালয় দরকার, ওনাকে সচিবালয় দিচ্ছেন না। এখন প্রধান বিচারপতিকে সচিবালয় দিচ্ছেন না, অথচ প্রধান বিচারপতি মাথায় কাঁঠাল ভেঙে আপনারা কাঁদছেন, বিচারকে অবিচার বানাচ্ছেন, অবিচারকে বিচার বানাচ্ছেন। এর দায় দায়িত্ব তো একদিন না কেউ না কেউ বহন করতে হবে। আমাদের তো এখন আর বয়স নাই, আমরা তো এখন চ্যালেঞ্জ যেতে পারতেছি না। এই বয়সটা যদি আমাদের আর 20 বছর 30 বছর আগে হতো তাহলে আমরা চ্যালেঞ্জে যেতাম। এখন তো চ্যালেঞ্জে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। এবং এখন যাদের সুযোগ আছে তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, এনসিপি। আপনি বলছিলেন ছেলেরা, মানে এই টার্মটা ব্যবহার করছেন, এনসিপি। তাদের ভূমিকা আপনি কিভাবে দেখেন এখন? আমি ভালো, তাদের স্বাগতম জানাই। তো তাদের অপেক্ষা করতে হবে, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তারা যদি এখনই চায় জনগণ তাদেরকে ভোট দেবে, তাহলে আশা করতে পারে, তারা আশা করতে পারে। আশা করাটা তো কোনো অন্যায় কিছু না, কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাদের প্রয়োজন আছে, আমি তো বলছি না। কারণ আমার পরে যারা আসবে শুধু আমার সন্তানই আসবে, আমার বাবা তো আসবে না, আমার দাদা তো আসবে না। আমার পরে যারা আসবে, আমার সন্তান আসবে, সন্তানদের সন্তান আসবে, আমার নাতিরা আসবে। কাজে ওরা তো আমার সন্তানের মতো, সন্তানের চেয়ে ছোট। কাজে তাদের সুবাসিস আমি কামনা করি, তাদের সকল মঙ্গল আমি কামনা করি। তবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের কথাবার্তায় বক্তব্যের মধ্যে আরো হ্রাস টানতে হবে, তাদের মধ্যে আরো প্রজ্ঞতা দেখাতে হবে, তাদের অপেক্ষা করতে হবে, শিখতে হবে, জানতে হবে। গন্ডগোলের মধ্যে এই গুলে মালে অনেক কিছু করে ফেলানো যায়, কিন্তু এই টিকবে না। তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমি এতটুকু বলে একদম শেষ প্রশ্ন জনাব আখতারুজ্জামান, আপনার কি মনে হয় নির্বাচন কবে হবে? কবে হবে মানে কি, কোন সরকারের অধীন? এইটা পরিষ্কার বলতে পারি, নির্বাচন কবে হবে জানি না। তবে ডক্টর ইউনূসের সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কারণ ডক্টর ইউনূস এত বোকা না, উনি একটা নির্বাচন দিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সির জন্ম দিবেন। কারণ যে কোনো নির্বাচনে একটি দল জয়লাভ করবে, আরেকটি দল পরাজিত হবে। যারা পরাজিত হবে তারা প্রথম যে কাজটি করবে সেটা সরকারকে অকথ্য ভাষায় গালাগালি করবে এবং সরকারকে আদালত নির্বাচন করে একটি দলকে জিতিয়ে দিয়েছে বলে অভিযোগ আনবে। কাজে ডক্টর ইউনূস এই কাজটা জীবনেও করবে না। নতুন সরকার আসবে, সেই সরকারের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। সেই সরকার আসতে পারে, এবং সেটা কবে আসবে, কত তাড়াতাড়ি আসবে, সেটা নির্ভর করবে বাংলাদেশের মানুষের ভাগ্যের উপরে। জি, অনেক ধন্যবাদ। এটাও অবশ্য সামনে দেখার বিষয় যে কবে আসে সেই সরকার, আদৌ আসে কিনা, কেমন হয় সেই সরকার, অনেক প্রশ্ন আছে এর প্রেক্ষিতে। আরো অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। এছাড়া কোনো বিকল্প নাই আপা, এছাড়া কোনো বিকল্প নাই। কারণ ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য না, উনি নির্বাচন দেওয়ার জন্য আসেনও নাই, এবং উনি নির্বাচন দিবেনও না। না দেওয়াটা কোনো অন্যায় হবে না, কারণ উনি নির্বাচন দেওয়ার কোনো ম্যান্ডেট বা কমিটমেন্ট ওনার ছিল না, এখনো নাই, আগামী তো থাকবে না। এবং উনি নির্বাচন না দিলে উনি কোনো অপরাধ করবেন না, উনি সঠিক কাজটি করবেন। উনি যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্বটা 1 বছর 2 বছর 5 বছর লাগুক সেভাবে চালিয়ে দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে তারপরে উনি যে সিদ্ধান্ত নেবেন আমি তার সঙ্গে আছি।